আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। জৈব যৌগের পর্ব 6-তে তোমাদের সবাইকে স্বাগতম। পর্ব 6-এ আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসপত্র শিখব। এই জায়গা থেকে তুমি এমসিকিউ একটা পেয়ে যেতে পারো। একটা এমসিকিউ এর জন্য এই দুইটা টপিক বেশ গুরুত্বপূর্ণ। আমরা দুইটা দুইটা করে টপিক দেখতে দেখতে একদম শেষের দিকে চলে আসছি এবং যদি কোশ্চেন কঠিন হয় তাহলে এই জায়গা থেকে একটা এমসিকিউ আসে। হ্যাঁ, এবং যদি হচ্ছে জৈব যৌগ থেকে চিন্তা করে যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কঠিন কোশ্চেন দিবে, তখন এখান থেকে অনেক কিছুই দিয়ে দেয়। সো এই পর্বটা একটু মনোযোগ সহকারে দেখো, শেষ করো। তোমরা যারা যারা 6টা পর্বই দেখে ফেলছো বা 5টা পর্ব, আগের 5টা পর্ব দেখছো, 6 নম্বর পর্বে আসো, তোমাদের সবাইকে স্বাগতম। মিল্টন ভাইয়ার এই ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে যারা আমার থেকে ফুল কোশ্চেন ব্যাংকের সলিউশন চাও তারা কোর্সে জয়েন করে ফেলতে পারো। কোর্সে তুমি ডিসকাউন্ট প্রাইস 1299 টাকায় এখন ভর্তি হইতে পারবা। ডিসকাউন্ট যদি শেষ হয়ে যাওয়ার পর তুমি হচ্ছে এই ভিডিওটি দেখো, তাহলে আমাকে একটু নক দিবা। আমাকে নক দিলে আমি তোমাকে 1299 টাকায় কমায় দিব। তারপরে তুমি হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, কেমন? সো চলো আর দেরি না করে আমরা পড়াশোনায় শুরু করি। প্রথমে দেখো, আমাদের অ্যানিলিন এবং ডায়াজোনিয়াম সল্ট এই দুইটা টপিক আছে। অ্যানিলিন এবং ডায়াজোনিয়াম সল্ট দুইটাই খুব গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। সো প্রথমে আসো আমরা অ্যানিলিন বা অ্যারোমেটিক যৌগ কিভাবে তৈরি করতে পারি। আমরা জানি অ্যানিলিনের বেসিক সংকেত হচ্ছে বেনজিনের উপর যদি আমরা NH2 নিই, এইটাকে অ্যানিলিন বলে। বেনজিনের উপর NH2 নিলে অ্যানিলিন বলে। এখন আমরা অ্যানিলিনের প্রস্তুতি মেইনলি নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন বানাইতে পারি। কি থেকে? নাইট্রোবেনজিন থেকে। সো বেনজিনের উপর NO2 থাকলে সেটাকে নাইট্রোবেনজিন বলে। সো এই বেনজিনের উপর NO2 বা নাইট্রোমূলক যেটা, এই নাইট্রোমূলক থেকে NH2 মূলকে কনভার্ট করা যায় কিভাবে? এই নাইট্রোমূলককে তুমি যদি SN এবং HCl এর উপস্থিতিতে জারণ করো, SN HCl এর উপস্থিতিতে জারণ করো, হিট দিতে হবে ডেফিনেটলি। SN HCl এর উপস্থিতিতে জারণ করলে এই নাইট্রোমূলকের এই অংশটা ভেঙে যে NH2 মূলক এবং পানিতে কনভার্ট হয়ে যায়। সো এই জায়গা থেকে আমরা জারণ যদি করি, জারণ করি কিভাবে? SN এবং HCl এর উপস্থিতিতে জারণ করব এবং এখানে হিট দিব। দিলে এই জায়গার নাইট্রোমূলক ভেঙে যে NH2 মূলকে পরিণত হবে এবং অক্সিজেন তোমার পানিতে রূপান্তর হবে। সো এইটা কিন্তু একটা নাইট্রো বেনজিন থেকে অ্যানিলিনে কনভার্ট হয়ে গেল। সো এটা হচ্ছে প্রস্তুতি নাম্বার 1। এবার দেখো প্রস্তুতি নাম্বার 2, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এইটা আমরা কিভাবে করব? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এইটা যদি আমরা দেখি, দেখো বেনজিনের উপর আমাদের হচ্ছে CONH2 এই অংশটা যদি থাকে, CONH2 এই অংশটা যদি থাকে, এটাকে বলা হচ্ছে বেনজামাইড। হ্যাঁ, বেনজামাইড। বেনজিনের উপর অ্যামাইড, CONH2 কে বলে অ্যামাইড। সো বেনজিনের উপর CONH2 আছে মানে অ্যামাইড আছে, বেনজিনের উপর CH2 মানে অ্যামাইড আছে। সো বেনজিনের উপর অ্যামাইড থাকলে সেটাকে বলে বেনজামাইড। এখন বেনজামাইডকে আমরা যদি হফম্যান ক্ষুদ্রাংশকরণ করি, আমরা দেখছি আগে হফম্যান ক্ষুদ্রাংশকরণে মাস্ট ব্রোমিন থাকা লাগবে এবং সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকা লাগবে। সো এখন এই জায়গার যে সোডিয়াম, এই ব্রোমিনকে নিয়ে প্রথমে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। এখন আমি বলছিলাম যে এই সোডিয়ামের চরিত্রে সমস্যা আছে, সে আবার এই কার্বনের সাথেও বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করবে। তাহলে এখান থেকে CO এই যে মূলকটা চলে গেছে, চলে গেলে NH2 মূলক আর বসে না থেকে সে বেনজিনের সাথে অ্যাড হয়ে যে NH2 তে কনভার্ট হয়ে যাবে। তার মানে দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণের মাধ্যমেও কিন্তু অ্যানিলিন কনভার্ট করা যায় বা অ্যানিলিনে রূপান্তর করা যায়। সো এটাও একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করে করে শিখতে হবে, ঠিক আছে? এবং এখান থেকে অনেক টাইপের কোশ্চেন আসে, যেমন দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণে আমাদের যে সোডিয়াম কার্বনেট তৈরি হয়, সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়, হফম্যান ক্ষুদ্রাংশকরণে কি কি বিকারক ব্যবহার হয়, কারা হফম্যান ক্ষুদ্রাংশকরণ দেয়, এই সব কিন্তু আসে। সো এটা আমাদেরকে একটু জানতে হবে। এরপরে দেখো আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন প্রস্তুতি। এখন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কারা? দেখো বেনজিনের উপর যদি N2Cl থাকে, N2 মানে দুইটা নাইট্রোজেন একটা ক্লোরিন, N2Cl থাকে, সেটাকে বলা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমরা যদি ZnHCl দিয়ে বিক্রিয়া করাই, মানে জারণ করি, ZnHCl দিয়ে বিক্রিয়া করি, তখন এই জায়গার ক্লোরিন এখানকার তোমার হচ্ছে যে H এর সাথে চলে যে তোমার HCl H এর সাথে চলে যায়, যে হচ্ছে জিঙ্কের সাথে, বেসিক্যালি জিঙ্কের সাথে যায়, জিঙ্কের সাথে যে ZnCl2 তৈরি করে এবং এই জায়গার যে বেনজিন, এই বেনজিনের উপর N নাইট্রোজেন হচ্ছে তোমার পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন পেয়ে NH2 গঠন করে। বেসিক্যালি ZnHCl হচ্ছে তোমার জারক হিসেবে না, বিজারক হিসেবে কাজ করে। বিজারক হিসেবে কাজ করলে পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন সরবরাহ করতে পারে ZnHCl। এই হাইড্রোজেন সরবরাহ করে আমাদের এই N2Cl কে ভেঙে NH2 তে রূপান্তর করবে এবং এই যে বিক্রিয়াটা গাঢ় HCl এর মাধ্যমে আমরা যেটা করতেছি, এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা কি পাবো?
N2Cl থেকে অ্যামোনিয়াতে কনভার্ট করে ফেলবো। সো এটাও একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এরপরে আসো আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যানিলিন এই দুইটা থেকে আমরা 2 ডিগ্রি 3 ডিগ্রি এবং 4 ডিগ্রি অ্যামিন কিভাবে প্রস্তুত করতে পারবো। সো প্রথমে ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখানে অ্যানিলিন নিছি, অ্যানিলিনের সাথে অ্যালকাইল হ্যালাইড নিছি। সো অ্যানিলিনের সাথে যখন আমরা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি, এই অ্যানিলিনের একটা হাইড্রোজেন এই হ্যালাইড যৌগের সাথে চলে যাচ্ছে, যে তোমার হচ্ছে HI গঠন করতেছে, আর CH3 এখানে যে দেখো NH এর সাথে CH3 তে বসে যাচ্ছে। বসে গেলে দেখো এটা আমরা অ্যানিলিন থেকে প্রথমে 2 ডিগ্রি তোমার হচ্ছে যে অ্যানিলিন পাইলাম, 2 ডিগ্রি অ্যানিলিন পাইলাম। এরপরে আবার একটা অ্যালকাইল হ্যালাইড যদি নিই, তাহলে সে আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে 3 ডিগ্রি তোমার অ্যানিলিন গঠন করলো। আরো একটা অ্যালকাইল হ্যালাইড যদি নিই, তাহলে সে এই জায়গার এই যে মুক্ত যৌগ ইলেকট্রনকে গ্রহণ করে তারপরে টারশিয়ারি অ্যানিলিন গঠন করলো বা কোয়াটারনারি সল্ট গঠন করলো। সো এইটাও একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, খুব বেশি আসতে দেখা যায় না, বাট রিটেনে কখনো কখনো দিয়ে দিতে পারে। সো এটাও একটু তুমি দেখে রাখবা, কেমন? এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেই বিক্রিয়া সেটা হচ্ছে অ্যানিলিনের শনাক্তকারী বিক্রিয়া। তার ভিতরে হচ্ছে কার্বিলামিন পরীক্ষা আছে। কার্বিলামিন পরীক্ষা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এবার বলবে যে কার্বিলামিন বিক্রিয়ায় বেসিক্যালি কি ঘটবে। দেখো কার্বিলামিন বিক্রিয়াতে আমরা প্রথমে প্রাইমারি অ্যামিন নিব বা অ্যানিলিন নিব, প্রাইমারি অ্যামিন নিতে পারি বা অ্যানিলিন নিতে পারি। তার সাথে তোমার ক্লোরোফর্ম নিব, ক্লোরোফর্ম হচ্ছে CH3, তার সাথে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব এবং 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়া করাইলে যেটা হবে, এই জায়গার যে কার্বন, এই কার্বন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড কার্বন হয়ে যাবে, যেটাকে আমরা হচ্ছে যে ফিনাইল আইসোসায়ানাইড বলবো, বা হচ্ছে আমরা আগে বলছি অ্যালকাইল আইসোসায়ানাইড, এখন হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড বলতেছি। সো এইটা মেইনলি হচ্ছে কার্বিলামিন যৌগ, ঠিক আছে। এই কার্বিলামিন যৌগ একটা হচ্ছে তীব্র গন্ধযুক্ত কার্বিলামিন গঠন করে। এই গন্ধ সুখে আমরা বুঝতে পারি যে আসলে এই জায়গাতে তোমার কার্বিলামিন পরীক্ষাটা হয়েছে। বেসিক্যালি দেখো আমাদের এখানে ক্লোরোফর্ম দেয়া আছে। ক্লোরোফর্ম মানে কি, যেটা আমাদের অজ্ঞান করে দেয়। এটা কিন্তু শুকা যাবে না, এটা যখন আমরা বিক্রিয়া করবো তখন এটা শুকলে তুমি অজ্ঞান হয়ে যাবে, বিক্রিয়াই করতে পারবে না। বাট দেখো আমাদের বলতেছে যে অ্যানিলিনের সাথে তোমার ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যেই তোমার আইসোসায়ানাইড গঠন করে, এই আইসোসায়ানাইডের গন্ধ সুখে, তীব্র গন্ধ সুখে আমাদের বুঝতে হবে যে আসলে এই জায়গাতে কার্বিলামিন বিক্রিয়াটা আসলে হইছে কিনা, ঠিক আছে। তাহলে একটু বেশ কন্ট্রাডিক্টরি না, ধরো বিক্রিয়াটা হয়নি, সো বিক্রিয়াটা হইছে কিনা তুমি চেক করার জন্য এইটা শুকতে গেলা এবং বিক্রিয়াটা হয়নি, তুমি শুকে ফেললা হচ্ছে কি তোমার হচ্ছে যে এই যে ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্ম শুকলে কি হবে, বিক্রিয়া যেহেতু হয়নি তুমি পরীক্ষাগারে অজ্ঞান হয়ে পড়ে থাকবা। এরপরে দেখো আমাদের পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন এবং 2 ডিগ্রি এই 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্যকরণ, মানে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য কিভাবে করবা। সো অ্যালিফেটিক অ্যামিন মানে হচ্ছে তোমার RNH2, এটা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন। আর অ্যারোমেটিক অ্যামিন মানে হচ্ছে বেনজিনের উপর NH2 মানে অ্যানিলিন। সো অ্যানিলিন এবং অ্যালিফেটিক অ্যামিন এই দুইটার ভিতর পার্থক্য করতে হবে। পার্থক্য করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে তোমার সোডিয়াম নাইট্রেট। সো দেখো সোডিয়াম নাইট্রেটের সাথে যদি আমরা সোডিয়াম নাইট্রেট এবং HCl এর সাথে যদি আমরা বিক্রিয়া করাই, খেয়াল করো সোডিয়াম নাইট্রেট এবং HCl এর সাথে আমরা যদি বিক্রিয়া করাই, তাহলে এক জায়গাতে আমাদের ডায়োজোনিয়াম সল্ট তৈরি হয়, এক জায়গাতে আমাদের কি তৈরি হয়, ডায়োজোনিয়াম সল্ট এবং হচ্ছে পানি তৈরি হয়। সেম এইটাই আমরা যদি হচ্ছে অ্যালিফেটিক অ্যামিনের জায়গায় মানে অ্যারোমেটিক অ্যামিনের জায়গায় যদি অ্যালিফেটিক অ্যামিনের সাথে বিক্রিয়া করাই, তাহলে এই জায়গাতে সোডিয়াম নাইট্রেট এবং HCl বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে। এই নাইট্রাস অ্যাসিড এখান থেকে তোমার নাইট্রোজেন গ্যাস তৈরি করে। সো এই নাইট্রোজেন গ্যাসের বুদবুদ দেখে আমরা বুঝতে পারি, নাইট্রোজেন গ্যাস বুদবুদ দেখে আমরা বুঝতে পারি যে এই জায়গাতে 1 ডিগ্রি অ্যামিন ছিল বা অ্যারোমেটিক অ্যামিন অ্যালিফেটিক অ্যামিন ছিল। সো দুইটার ভিতর পার্থক্যকরণ বিক্রিয়া খুব সিম্পল। একটা হচ্ছে তোমার হচ্ছে যে ডায়োজোনিয়াম সল্ট দিবে, আরেকটা কি দিবে, আরেকটা দিবে নাইট্রোজেন গ্যাস দিবে। সো ডায়োজোনিয়াম সল্ট এবং নাইট্রোজেন গ্যাস। সো এইটা একটু ভালো করে পড়বা। এরপর আসো বলছে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইডের পরীক্ষাগার প্রস্তুতি। সো বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইডকে তুমি পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করতে পারবা সেইটা আমাদের তৈরি করতে হবে। সো বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইডকে পরীক্ষাগারে প্রস্তুত করতে আমরা প্রথমেই আমরা হচ্ছে অ্যানিলিন নিলাম। এই অ্যানিলিন NH2 এইটার সাথে আমরা যদি বিক্রিয়া করাই, দেখো কাকে বিক্রিয়া করাবো, সোডিয়াম নাইট্রেট এবং HCl এই দুইটাকে বিক্রিয়া করাবো। সো সোডিয়াম নাইট্রেট এবং HCl এই দুইটাকে বিক্রিয়া করাইলে বেসিক্যালি সোডিয়াম নাইট্রেট এবং HCl বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড গঠন করে। কি গঠন করে, নাইট্রাস অ্যাসিড। সো নাইট্রাস অ্যাসিড এবং HCl এই দুইটা জিনিস থাকে। সো প্রথমত এই অ্যানিলিনের সাথে HCl এইটা বিক্রিয়া করে তোমার গঠন করে হচ্ছে NH3Cl।
NH3Cl। সো NH3Cl গঠন করলে এখানে NH3 প্লাস Cl মাইনাস একটা যৌগ গঠন করে। এই NH3Cl এর সাথে তুমি যদি পরবর্তী স্টেজে NH3Cl তৈরি হয়ে আসে, পরবর্তী স্টেজে তুমি নাইট্রাস অ্যাসিড যোগ করো। সো নাইট্রাস অ্যাসিড যোগ করলে তারপরে এখান থেকে তোমার সমস্ত জিনিসপত্রগুলো বের হয়ে যে N2Cl গঠন হয়। সো এই বিক্রিয়াটা দুই স্টেজে হয়, N2Cl গঠন হয়, সমস্ত বাকি জিনিসপত্রগুলা এখানে থেকে পানি গঠন করে, ঠিক আছে, পানি গঠন করে, আর এখানে তৈরি হয় হচ্ছে N2Cl। কিভাবে N2Cl? দেখো এই জায়গার এই একটা নাইট্রোজেন, এখানকার একটা নাইট্রোজেন, এখানকার ক্লোরিন দিয়ে N2Cl গঠন করে, আর এখানে H3, এখানে একটা H আর এখানে অক্সিজেন, দুইটা মিলে 2 মোল পানি গঠন করে। সো এখান থেকে আমরা 2 মোল পানি সহ এই যৌগটা পাইলাম। সো এখানে একটা জিনিস হচ্ছে যে টোটাল যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করতে হয়। 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের পরিবর্তে তুমি যদি তাপমাত্রা বাড়াও 8, 10, 15, 20 করো, তাহলে ডায়াজোনিয়াম সল্ট না তৈরি হয়ে তখন এটা ফেনলে পরিণত হয়। ফেনল মানে কি? বেনজিনের উপর OH গঠন, এটা হচ্ছে আমাদের ফেনল। সো তখন এটা ফেনলে কনভার্ট হয়ে যাবে। সো এই জন্য আমরা ফেনলে যাতে কনভার্ট না হয় এর জন্য সবসময় 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করবো। এখন তোমাকে প্রশ্ন করবে যে ডায়াজোনিয়াম সল্ট তৈরির পরীক্ষা কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করা হয়। আরো প্রশ্ন করবে ডায়াজোনিয়াম সল্ট তৈরির জন্য কোন কোন বিকারক ব্যবহার করা হয়। সো সোডিয়াম নাইট্রেট, HCl এগুলো ব্যবহার করা হয়, অ্যানিলিন ব্যবহার করা হয়, এগুলো মাথায় রাখতে হবে। বুঝতে পারছো না জিনিসটা? ইয়েস, বুঝতে পারছো। এবার আসো, আমাদের বেসিক ক্লাস শেষ, এখন আমরা একটু এমসিকিউ সলিউশন করি। প্রথমে দেখো আমাদের বেনজিনের উপর CONH2 আছে, মানে বেনজিনের উপর CNH2, এই যে যৌগটা অ্যামাইড যৌগ আছে, তোমার বেনজামাইড বলে এটাকে। বেনজামাইডের সাথে আমরা যদি ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তার মানে কি বলতো, এটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ না? হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এখানে CO টা চলে যাবে। CO টা চলে গেলে এই বেনজিনের উপরে শুধু NH2 থাকবে। সো বেনজিনের উপর শুধু NH2 থাকা মানে এটা হচ্ছে অ্যানিলিন যৌগ। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন শেষে পাইলাম হচ্ছে অ্যানিলিন। তার মানে আমাদের এখান থেকে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বলছে নিম্নলিখিত বিক্রিয়ার জন্য কোন বিকারক প্রয়োজন। সো এখানে আমাদের একটা বিকারক লাগবে। সো আমরা এখানে দেখো অ্যানিলিন পাচ্ছি, এই অ্যানিলিনের সাথে বা NH2 এর সাথে আমরা কি বিক্রিয়া, কোন বিক্রিয়কের বিক্রিয়া করাইলে CONH2 পাবো। সো CNH2 কিভাবে, কোন বিক্রিয়কটা বিক্রিয়া করাইলে পাবো। সো নিচে আমাদের যে সমস্ত বিক্রিয়কগুলো আছে এর ভিতরে যদি খেয়াল করে দেখো, বি নাম্বারে আমাদের অ্যাসিড ক্লোরাইড আছে, COCl, অ্যাসিড ক্লোরাইড। এই অ্যাসিড ক্লোরাইড যদি বিক্রিয়া করায় তাহলে এখান থেকে ক্লোরিন আর এখান থেকে NH2 থেকে একটা হাইড্রোজেন, এই বেনজিনের উপর যে NH2 আছে এই NH2 থেকে একটা হাইড্রোজেন চলে যে HCl গঠন করে। বাকি আমাদের এই জায়গা থেকে, আচ্ছা আচ্ছা, এইটা ইয়া হইছে, তোমার হচ্ছে, হ্যাঁ, এই এই যে এই অংশটা নিলাম, একটা হাইড্রোজেন গঠন করে কিন্তু আমাদের হচ্ছে CONH3, NHCO এটা গঠন করে। সো এইটা কিন্তু সম্ভব। এবার এখানে আমাদের আরেকটা যৌগ আছে যেটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, এই একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, এইটা, এবং হচ্ছে এই জায়গায় আছে কার্বক্সিলিক অ্যাসিড সরাসরি আছে। এই দুইটার ভিতরে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? ডি নাম্বারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে ডি নাম্বারটা কার্বক্সিলিক অ্যাসিড আরো বেশি শক্তিশালী। সো কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু বেশি শক্তিশালী, কার্বক্সিলিক অ্যাসিডের এইটা বিক্রিয়া করালে এখান থেকে আমরা HCl না যে OH, আর এখান থেকে একটা H যাবে যে পানি গঠন করবে। সো পানি গঠন করবে এবং বাকি এই অংশটা বসে যে COCH3 গঠন করবে। তাহলে দেখো আমাদের এই অপশনটাও কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে, এটাও কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। সো যদি দুইটার ভিতর যে কোনো একটা থাকে তাহলে যে কোনো একটা দাগাইলে হবে, আর যদি দুইটাই থাকে তাহলে আমাদের দাগাইতে হবে কোনটা? ডি নাম্বারটা। এরপরে বলছে দেখো বর্ণালীর সাহায্যে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ করা যায়। দেখো বর্ণালীর সাহায্যে 1 ডিগ্রি অ্যারোমেটিক শনাক্তকরণ করা যায়, তখন আমাদের প্রয়োজন কি? সি নাম্বারটা, HCl প্লাস সোডিয়াম নাইট্রেট, এইটা, ঠিক আছে, HCl প্লাস সোডিয়াম নাইট্রেট। এবার পরবর্তী কোশ্চেনটা বলছে দেখো বেনজামাইডের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার উৎপাদ কি। সো অ্যামাইড বা বেনজামাইডের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার উৎপাদ হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন কেন? কারণ এই বেনজিনের উপর তোমার CONH2 ছিল, আর হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় CO মূলকটা চলে যে অ্যানিলিন তৈরি হয়। সো এই অ্যানিলিনটা মানে হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। এবার বলছে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যানিলিন এবং সোডিয়াম নাইট্রেট এবং HCl বিক্রিয়া করে উৎপাদকে কত তাপমাত্রায় রেখে দিলে কি পাওয়া যায়, ঠিক আছে। সো তোমার কক্ষ তাপমাত্রায় রেখে দিলে কি পাওয়া যায়। সো ভালো করে খেয়াল করবা, এই জায়গাতে আমাদের এই যে অ্যানিলিনকে আমরা বিক্রিয়া করাচ্ছি কিসের সাথে?
আমাদের সোডিয়াম নাইট্রেট এবং HCl এর সাথে। সো সোডিয়াম নাইট্রেট এবং HCl এর সাথে বিক্রিয়া করালে আমাদের তৈরি হয় হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যখন আমাদের টেম্পারেচার 0 থেকে 5। এখন যদি আমি টেম্পারেচার বাড়াই কক্ষ তাপমাত্রা মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করি, তখন আবার এই বিক্রিয়কটা না হয়ে মানে এই উৎপাদটা না হয়ে বেনজিনের উপর OH গঠন করবে, মানে ফেনল গঠন করবে। সো এইটা হচ্ছে ব্যতিক্রম, একটু আগে আমরা দেখে আসছিলাম। সো ফেনল গঠন করা মানে এখানে অপশন আসবে কোনটা? অপশন আসবে হচ্ছে ডি। সো যখনই আমাদের টেম্পারেচার বাড়বে তখন সে ফেনলে কনভার্ট হয়ে যাবে। এবার বলছে অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরির জন্য প্রয়োজন কোনটি? অবশ্যই HCl এবং সোডিয়াম নাইট্রেট এবং 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সো কোন অপশনটা সঠিক? দেখো সোডিয়াম নাইট্রেট এবং HCl সাথে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সো সোডিয়াম নাইট্রাইট, এইটা কিন্তু খেয়াল রাখবা, সোডিয়াম নাইট্রেট NO3 না, নাইট্রাইট NO2, তার সাথে HCl এবং 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সো অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। এবার বলছে দেখো নিচের কোন যৌগটি ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে? সো ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন মানে বেনজিনের উপর NH2, দ্যাট ইজ অ্যানিলিন, এটা ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে। সো বেনজিনের উপর NH2 অ্যানিলিন HCl প্লাস সোডিয়াম নাইট্রাইট 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাদের কোন বিক্রিয়া দেয়? ডায়াজোনিয়াম লবণ তৈরির বিক্রিয়া দেয়। এবার বলছে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তাপ দেওয়া হলে কি ঘটে? সো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের যেই জলীয় দ্রবণ, এটাকে যদি তুমি তাপ দাও, তাহলে তাপ দিলে এই ডায়াজোনিয়াম সল্ট পানির সাথে বিক্রিয়া করে ফেনল তৈরি করে, HCl এবং নাইট্রোজেন গ্যাস তৈরি করে। তার মানে অতিরিক্ত টেম্পারেচার এখানে কিন্তু ফর্মেশন অফ ফেনল ঘটে, ঠিক আছে? সো এই বিক্রিয়াটাও তোমাকে একটু মনে রাখা লাগবে। বিক্রিয়াটা খুব সিম্পল, দেখো বেনজিনের উপর আমাদের আছে কি? বেনজিনের উপর আছে হচ্ছে N2Cl। এই যে N2Cl, এটাকে তুমি যদি ভাঙো N2 প্লাস আর Cl মাইনাস, এই ফর্মেশন আসে। এর সাথে পানি দিলে H আর OH আসে। সো H আর OH আসলে এখন বিক্রিয়া করলে খেয়াল করে দেখবা এই নাইট্রোজেন তোমার গ্যাস হিসেবে আলাদা হয়ে যায়। এই H এবং Cl যে HCl গঠন করে, এই OH বেনজিনের সাথে যে তখন কি হয়ে যায়? ফেনল হয়ে যায়, ঠিক আছে? এইভাবে এই বিক্রিয়াটা ওয়ার্কআউট করে। সো এখানে ফর্মেশন অফ ফেনল হয়। এবার বলছে দেখো বেনজিন থেকে কিভাবে অ্যানিলিন তৈরি করবে, বিক্রিয়া সহ লিখো। সো বেনজিন থেকে আমরা কিভাবে অ্যানিলিন তৈরি করব সেটা আমাদের বিক্রিয়া সহ লিখতে বলছে। সো আমরা একটু আগেই দেখছি যে বেনজিন থেকে আমরা অ্যানিলিন তৈরি করার জন্য কি করতে পারি? প্রথম স্টেপে আমরা একটা বেনজিন নিলাম। এখন বেনজিনের উপরে তো আর আমাদের কোনো মূলক নাই, কোনো মূলক আছে? নাই। সো বেনজিনের উপরে মূলক কনভার্টের জন্য আমরা এটাকে নাইট্রেশন করতে পারি। সো নাইট্রেশন কিভাবে করব? নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড নিব। সো নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এটা নাইট্রেশন ঘটে, বেনজিনের উপর নাইট্রোমূলক চলে যায়। সো বেনজিনের উপর নাইট্রোমূলক গেলে এটা হচ্ছে তোমার হচ্ছে নাইট্রোবেনজিন তৈরি হয়ে যায়। এই যে নাইট্রোবেনজিন তৈরি করলাম, এই নাইট্রোবেনজিনকে এখন যদি আমি তোমার হচ্ছে জারণ করব কিসের উপস্থিতিতে? SN এবং HCl, এই দুইটার উপস্থিতিতে যদি জারণ করি 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিব, তখন এই দুইটা পর্যাপ্ত পরিমাণ জায়মান হাইড্রোজেন দিতে পারবে। এই জায়মান হাইড্রোজেন বেনজিনকে জারণ করে, বেনজিনের উপর NH2 তৈরি করবে। সেই NH2 হচ্ছে আমার অ্যানিলিন। সো এই জায়গা থেকে আমরা দেখো নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন কনভার্ট করে ফেললাম, এবার দেখো আমাদের পরবর্তী যেই রিটেন কোশ্চেনটা দেয়া আছে, বলছে A ও B দুটি যৌগকে শনাক্ত করে নিম্নের বিক্রিয়াটি সম্পন্ন করো। সো আমাদের এখানে একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে A আর B দিয়ে। সো প্রথমে দেখো, প্রথমে আছে হচ্ছে তোমার বেনজামাইড। সো বেনজিনের উপর NOCOCH2 মানে বেনজামাইড, এর সাথে দেখো ব্রোমিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া, তার মানে দেখে বোঝা যাচ্ছে এটা হফম্যান ডিগ্রিডেশন বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ। সো হফম্যান ক্ষুদ্রাংশকরণে CO মূলকটা চলে যায়, CO মূলক চলে গেলে এখানে যেটা তৈরি হবে, এর উপর এখানে কি তৈরি হবে? বেনজিনের উপর NH2 তৈরি হবে, বেনজিনের উপর NH2। সো বেনজিনের উপর NH2 তৈরি হলে এটা হচ্ছে আমাদের তৈরি করলো অ্যানিলিন। এখন অ্যানিলিনকে আমরা নাইট্রেশন করব, নাইট্রিক অ্যাসিড প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। সো নাইট্রাস অ্যাসিডের সাথে HCl 0 থেকে 5 ডিগ্রি, তাহলে কি এটা কি তৈরি হবে বলতো? এটা তোমার হচ্ছে এই যে কি বলে এটাকে, একটু আগেই তো করে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে না, এটা ডায়াজোনিয়াম সল্ট তৈরির বিক্রিয়া। সো এই টোটাল শর্তটাই হচ্ছে ডায়াজোনিয়াম সল্টের। সেখান থেকে তৈরি করবে N2Cl, N2Cl তৈরি করলে এখানে আমরা কিন্তু তোমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পেয়ে যাব। তাহলে A আর B এর জায়গায় দেখো একটা অ্যানিলিন আর একটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। সো এই দুইটা জিনিস লিখে আমাদের এইটা তোমার হচ্ছে সম্পন্ন করতে হবে। সিম্পল রিটেন, হ্যাঁ, আগে যা যা শিখে আসছো তাই এখানে দেয়া আছে।
এরপরে বলছে দেখো তোমার রূপান্তর, শূন্যস্থান পূরণ এবং বিক্রিয়া সম্পন্ন করা। এটা কিন্তু বেশ ক্রিটিক্যাল কিছু কোশ্চেন এখানে থাকে, এবং এখানে যে কয়টা আছে এই কয়টাই ঘুরে ফিরে বেশ আসতে দেখা যায়। সো এই কয়টা তুমি যদি ভালো করে শিখে নিতে পারো তাহলে দেখা যাবে কি তুমি অনায়াসে পারবা। হ্যাঁ, সো প্রথমত আমরা একটু দেখি কি কি আছে আমাদের। প্রথমে দেখো 1 নাম্বার যে কোশ্চেনটা, 1 নাম্বার কোশ্চেনটার দিকে যদি তাকাও, এ যৌগকে PCl5 এর সাথে বিক্রিয়া করাইছে। এখন আমরা জানি PCl5 দুইটা জিনিসের সাথে বিক্রিয়া করে, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালকোহলের সাথে বেশি বিক্রিয়া করে, তাহলে সম্ভাবনা আছে এখানে অ্যালকোহল তৈরি হয়েছে। সো তার সাথে দেখো এখানে আমাদের দেখো বি যৌগ তৈরি হয়েছে, বি যৌগের সাথে আবার সোডিয়াম নিছি। সো দেখো তো সোডিয়াম আমরা ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করছি, মনে করে দেখো তো RX এর সাথে আমরা সোডিয়াম ব্যবহার করছিলাম, RX এর 2 মোল নিছিলাম, নিলে এখান থেকে আমাদের আর তৈরি হয়েছিল। সো খেয়াল করে দেখো এই জায়গাতে আমাদের সোডিয়াম ব্যবহার করে অ্যালকেন তৈরি করছি আমরা কেবলমাত্র RX এ, তার মানে RX এর মানে কি উডস বিক্রিয়ায়। সো উডস বিক্রিয়ায় খেয়াল করলে দেখবা যে এখানে যেই পরিমাণ R থাকে এখানে তার ডাবল R তৈরি হয় না। এখানে যদি 2 কার্বন বিশিষ্ট হয় এখানে 4 কার্বন হয়ে যায়, এখানে যদি 3 কার্বন বিশিষ্ট হয় এখানে 6 কার্বন হয়ে যায়। সো এখানে দেখো আমাদের ফাইনাল উৎপাদটা তৈরি আছে হচ্ছে বিউটেন। বিউটেন মানে কি 4 কার্বন বিশিষ্ট, তার মানে এই বিটা হবে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, এই 2 কার্বন বিশিষ্ট জিনিসটা এখান থেকে আসবে। সো এই 2 কার্বন বিশিষ্ট যৌগটা এখানে অবশ্যই একটা অ্যালকাইল হ্যালাইড হবে। সো অ্যালকাইল হ্যালাইড হলে CH3 CH2Cl হওয়ার কথা, যেহেতু 2 কার্বন বিশিষ্ট, তাহলে এই CH3 CH2Cl এটা আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকেও পেতে পারি, আমরা আবার হচ্ছে তোমার অ্যালকোহল থেকেও পেতে পারি। সো আমরা এটার জন্য এখানে অপশনে দেখবো যে অ্যালকোহল আছে না অ্যাসিড আছে। সো অবশ্যই দেখো অপশনে আমাদের অ্যালকোহল দেয়া আছে, অ্যালকোহল যদি দেয়া থাকে তার মানে আমাদের এ নাম্বারটা একটা অ্যালকোহল হবে 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হওয়া মানে CH3 CH2OH এই অ্যালকোহলটা হওয়া। সো এই অ্যালকোহলকে তুমি যদি এখন PCl5 এর উপস্থিতিতে বিক্রিয়া করাও তাহলে কি ঘটবে দেখো, অ্যালকোহলের আমি বলছিলাম PCl5 এর রিঅ্যাকশনে সবসময় CH3 CH2 তারপরে OH এইটাকে আলাদা আলাদা ভাবে লিখতে হয়। এবার এই PCl5 এর ভিতর PCl3 কে অক্সিজেনের নিচে, একটা ক্লোরিনকে এর নিচে আর একটা ক্লোরিনকে এর নিচে নিতে হয়। সো এখান থেকে HCl আসে, এখান থেকে আসে হচ্ছে POCl3, আর এখান থেকে আসে হচ্ছে CH3 CH2Cl। সো এখান থেকে আমরা একটা প্রোডাক্ট পাইলাম CH3 CH2Cl, CH3 CH2Cl। সো CH3 CH2Cl এই অংশটা, এই অংশটার সাথে এখন তুমি কি করবা, এই অংশটার সাথে এখন তুমি হচ্ছে যে পরবর্তী স্টেজে কাকে নিচ্ছ দেখো, সোডিয়ামকে নিচ্ছ। তো সোডিয়ামকে নিলে এখন এটা ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে গেলে CH3 CH2 বন্ড CH2 বন্ড CH3 এই অংশটা তৈরি করবে। সো এটা একটা বিউটেন। সো প্রথমে দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তার সাথে PCl5 এটা করলে এটা আসে। সো সব মিলায়ে দেখো আমাদের জন্য পারফেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, তোমার ইথানল এবং ইথাইল ক্লোরাইড, এই দুইটা জিনিস আসে। এবার বলতে দেখো কোন বিক্রিয়াটি সঠিক নয়। সো আমরা এখন একটা একটা করে অপশন চেক করব। প্রথমে দেখো এ অপশনে যে অংশটা আছে, অপশন এ তে যে অংশটা আছে এটা দেখো একটা তোমার অ্যালকাইল হ্যালাইড মানে ইথাইল ব্রোমাইড, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালকোহলিক মিডিয়ামে দিছে। এখন আমরা জানি অ্যালকোহলিক মিডিয়ামে অপসারণ বিক্রিয়া ঘটে। সো অপসারণ বিক্রিয়া যদি ঘটে এখান থেকে ব্রোমিন, আর এখান থেকে ব্রোমিন আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন উঠে যাবে। সো হাইড্রোজেন ব্রোমাইড উঠে যাবে, সো কার্বন কার্বন ডাবল বন্ড হয়ে যাবে, তার মানে এখানে অ্যালকিন তৈরি হয়ে যাবে। যেহেতু অ্যালকোহলিক মিডিয়ামে তোমার অপসারণ বিক্রিয়া ঘটবে, তো অপসারণ বিক্রিয়া হলে হাইড্রোজেন ব্রোমাইড অপসারণ ঘটবে। এবার দেখো পরেরটাতে দেখো আমাদের CH3Br এবং CH2Br এর সাথে জিঙ্ক আছে। তো আমরা জানি জিঙ্ক তোমার মোটামুটি অক্সিজেনকে অপসারণ করে এবং হচ্ছে ক্লোরিন ব্রোমিন এই টাইপের হ্যালোজেনকে অপসারণ করে। তাহলে এখানে দেখো জিঙ্কের সাথে তোমার এই জায়গায় যেহেতু ব্রোমিন আছে, দুইটা ব্রোমিনই উঠে যে জিঙ্ক ব্রোমাইড গঠন করবে, যেহেতু জিঙ্কের দুইটা হাত জিঙ্ক ব্রোমাইড গঠন করবে। সো জিঙ্ক ব্রোমাইড গঠন করলে দুইটা ব্রোমিন চলে গেলে তোমার এখানে যেই দুইটা হাত খুলে গেছে ওই দুইটা হাত ডাবল বন্ড গঠন করবে, সো অ্যালকিনে কনভার্ট হয়ে যাবে। এবার বি নাম্বার অপশন দেখো CH3 CH2Br এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পানি নিবা। সো দেখো তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ পানি সহ মানে অ্যাকুয়াস মিডিয়ামে বিক্রিয়া করাও তখন কিন্তু এখানে প্রতিস্থাপন বিক্রিয়া করবে। কি প্রতিস্থাপন, এই জায়গার OH এই ব্রোমিনের জায়গায় বসে যাবে, বসে গেলে দেখো অ্যালকোহল তৈরি হচ্ছে, তার মানে এটাও সঠিক। তার মানে তিনটা যদি আমার সঠিক হয় আমি অটোমেটিক বুঝতে পারতেছি লাস্টেরটা আমার ভুল হবে। লাস্টেরটা দেখো CH3 CH2 তার সাথে জিঙ্ক গঠন করছে। সো জিঙ্ক গঠন করলে এখানে জিঙ্ক অক্সাইড দেখাইছে, বাট জিঙ্ক গঠন করলে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের সাথে তুমি যদি কখনো জিঙ্ক দাও তাহলে কি ঘটবে, এই কার্বক্সিলিক অ্যাসিডের এই লাস্টের হাইড্রোজেনকে সে তুলে ফেলবে, তুলে ফেলে এখানে জিঙ্ক বসবে, এই জায়গাতে আরো একটা
CO এবং CH3 বসবে। সো জিঙ্কের দুইটা হাতে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড বসবে এবং জিঙ্ক এখান থেকে হাইড্রোজেন অপসারণ করাবে। সো জিঙ্কের কাজ হচ্ছে তোমার বেসিক্যালি ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এগুলাকে অপসারণ করা, তারপরে অক্সিজেন অপসারণ করা, মাঝে মাঝে হাইড্রোজেনকে অপসারণ করে স্পেসিফিক কিছু রিঅ্যাকশনে। যেমন কার্বক্সিলিক অ্যাসিড থেকে সে কিন্তু হাইড্রোজেন অপসারণ করছে, আলাদা কোনো অক্সিজেনকে সে অপসারণ করতে পারে নাই। সো তাহলে এই জায়গার কারেক্ট রিঅ্যাকশন কোনটা? কারেক্ট রিঅ্যাকশন এইটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পরবর্তী কোশ্চেন বলছে যে অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উত্তপ্ত করলে কি ঘটবে? সো অ্যালকোহলকে উত্তপ্ত করবে তাহলে পানি অপসারণ হবে। সালফিউরিক অ্যাসিড যেহেতু নিরোধক পানি অপসারণ করে, তাহলে এখান থেকে OH আর এখান থেকে H চলে যাবে। চলে গেলে এখান থেকে বিক্রিয়া শেষে CH2 ডাবল বন্ড CH2 এইটা গঠন হবে। সো দেখো এটা হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলতে দেখো কোন বিক্রিয়াটি সঠিক। সো আমাদের এখানে যে কয়টা বিক্রিয়া আছে কোনটা সঠিক সেটা দেখতে হবে। দেখো আমাদের প্রথম যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে অ্যালকোহলিক মিডিয়ামে হচ্ছে। আমরা জানি অ্যালকোহলিক মিডিয়ামে অপসারণ ঘটে, অপসারণ ঘটলে এখান থেকে ক্লোরিন আর এখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে, তাই না? সো এই যে ক্লোরিন আর হাইড্রোজেন অপসারণ হইলে এইটা কার্বন কার্বন ডাবল বন্ড হয়ে যাওয়ার কথা না, বাট দেখো এটা অ্যালকোহলিক মিডিয়ামে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটেছে, এখানে OH প্রতিস্থাপন করছে, তার মানে এটা ভুল বিক্রিয়া। পরেরটা দেখো আমরা এই জায়গাতে আমাদের ক্লোরিন আছে, এখানে OH আছে, এটা অ্যাকুয়াস। সো অ্যাকুয়াসে আমাদের প্রতিস্থাপন হওয়ার কথা, অ্যাকুয়াসে প্রতিস্থাপন হইলে এখানে OH বসার কথা, তাহলে কিন্তু এখানে দেখো এরা এইটাকে অপসারণ বানাইছে, সো উল্টা বানাইছে, এইটারটা এটা বসাইছে, এটারটা এটা বসাইছে, তাহলে এটাও আমাদের ভুল। তার মানে অবশ্যই আমাদের লাস্টেরটা সঠিক হবে, যেহেতু আমাদের সঠিক প্রথম দুইটা একটাও হয় নাই। সো দেখো সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে তুমি যদি বিক্রিয়া করো তাহলে এখান থেকে OH আর এখান থেকে H অপসারণ হয়ে এখানে ডাবল বন্ড তৈরি করবে, যেটা তৈরি হয়েছে, তাহলে সি নাম্বারটা আমাদের এখানে সঠিক অ্যান্সার। সো এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে একটু কমেন্ট সেকশনে লিখি যে ইয়েস ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি। সো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে আমাদের। বলছে যে অ্যালকোহল বা ইথানল CH2OH জারিত হয়ে তৈরি হয় জেড। সো আমরা অ্যালকোহলকে যদি জারণ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। সো তার মানে জেড একটা কার্বক্সিলিক অ্যাসিড। এবার বলছে যা CH2OH এর সাথে অ্যাস্টার প্রস্তুত করে। তার মানে আমরা হচ্ছে এই জায়গাতে তোমার যে জেডটা পাচ্ছি সে জেডটা কি CH3CH2OH। এই যে CH3 দেখো এই বুঝবা আগে জিনিসটা। আমাদের এখানে সরি গুলাই ফেলছে জিনিসটা। দেখো C2H5OH আছে মানে অ্যালকোহল আছে, এইটাকে জারণ করলে CH3COOH এটা তৈরি হলো। সো কি তৈরি হলো? কার্বক্সিলিক অ্যাসিড। সো এই যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো, এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমি এখন আবার অ্যালকোহলকেই নিছি C2H5OH নিয়ে যদি বিক্রিয়া করাই তাহলে তৈরি হয় অ্যাস্টার। সো এই যে অ্যাস্টার তৈরি হলো, অ্যাস্টারটা কিভাবে তৈরি হলো? এখান থেকে OH আর এখান থেকে H যাবে, যে পানি তৈরি করবে, পানি তৈরি করলে CH3COO সাথে C2H5 এভাবে বসে যাবে। এই যে COO মাঝখানে গেল অ্যাস্টার তৈরি করলো, এভাবে কিন্তু আমাদের অ্যাস্টার তৈরি হলো। তাহলে এখন যদি জেড কি সেটা জিজ্ঞেস করো তাহলে অবশ্যই জেড হচ্ছে CH3COOH। সো CH3COOH কত নাম্বার আছে দেখো তো? CH3COOH আমাদের বি নাম্বারে আছে। এবার পরের কোশ্চেনটার দিকে যদি আমরা একটু তাকাই, বলছে C4H8O2 একটা যৌগ, এই যৌগটাকে এইটা হচ্ছে একটা অ্যাস্টার। হ্যাঁ, এই অ্যাস্টারকে আমরা যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড সহ আদ্র বিশ্লেষণ করি তাহলে P এবং Q দুইটা জিনিস তৈরি হয়। সো আমাদের একটা অ্যাস্টার দেয়া আছে, ভালো করে খেয়াল করবা। অ্যাস্টারটা আমাদের এখানে সংকেতও দেয়া আছে। সো অ্যাস্টারটার সংকেত কি রকম হতে পারে? CH3CO যেহেতু 4 কার্বন বিশিষ্ট, CH2CH3 এরকম ছাড়া অন্য কোনো ভাবে অ্যাস্টার তৈরি হওয়া সম্ভব না যেহেতু 4 কার্বন বিশিষ্ট। এখন এই জায়গাতে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড সহ আমাদের করতে হবে আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি দ্বারা বিশ্লেষণ, বাট উপস্থিত থাকবে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই যে পানির দুইটা পার্ট, একটা H পার্ট একটা OH পার্ট। সো মাথায় রাখতে হবে OH পার্ট এবং H পার্ট দুইটা ভাগ হয়ে যাবে। এখন কোনটা কার কাছে যাবে সবসময় মাথায় রাখবা। এই অ্যাস্টারের এখানে যে COO ছিল, এই COOর সাথে যেই অংশটা যুক্ত থাকবে তার সাথে সবসময় OH যায় আর অন্য পার্টটার সাথে H যায়। সো দেখো এই যে COOর সাথে যেই পার্টটা ছিল এই পার্টটার সাথে OH যায় আর বাকি অংশের সাথে H যায়। সো এই অংশের সাথে OH গেলে দেখো CH3CH2OH একটা পার্ট আসলো, আর এই অংশের সাথে তখন কি পাবো আমরা? CH3COOH একটা পার্ট পাবো। সো একটা পাইলাম অ্যালকোহল আর একটা পাইলাম হচ্ছে অ্যাস্টার। সো অ্যালকোহল হলে ইথানল আর অ্যাস্টার হলে একটা হচ্ছে অ্যাসিড, সেটা হচ্ছে ইথানোইক অ্যাসিড।
সো আমাদের এখানে দুইটা যৌগ, পি যৌগটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আবার বলে দিছে যে পি যৌগটাকে প্রথমে 78 ডিগ্রিতে বয়েল করা যায়। সো 78 ডিগ্রিতে বয়েল কি হবে, অবশ্যই হচ্ছে ইথানল হবে, তাই না? সো পি যৌগটা হচ্ছে যেহেতু 78 ডিগ্রিতে বয়েল হয়, তাহলে ইথানল মানে অ্যালকোহল যেটা, এটার বয়েলিং টেম্পারেচার 78। সো এই জায়গা থেকে আমরা ইথানলকে পাই হচ্ছে পি হিসেবে, এবং অন্যটা আমরা কিউ, সেটাকে আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিড। সো ইথানোয়িক অ্যাসিড মানে কি, তো ইথানোয়িক অ্যাসিড যেটা, দেখো ইথানোয়িক অ্যাসিড যেটা এই CH3COOH, এটা কি ইথানোয়িক অ্যাসিড রূপেই থাকবে? যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, তুমি জানো অ্যাসিড আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েটে কনভার্ট হয়ে যায়। সো সোডিয়াম ইথানয়েটে কনভার্ট হয়ে গেলে কিউটা কিন্তু সোডিয়াম ইথানয়েটে কনভার্ট হয়ে যাবে। সো সোডিয়াম ইথানয়েটে কনভার্ট হলে আমাদের বি নাম্বার হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার দেখো আমাদের পরবর্তী যে কোশ্চেন, সেই কোশ্চেনটার দিকে যাই। পরবর্তী কোশ্চেনটা বলছে এই জায়গায় একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকের আলোকে আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। উদ্দীপকটায় কি দেয়া আছে দেখো, আমাদের একটা অ্যালকিন দেয়া আছে, একটা তোমার হচ্ছে একটা C4H8 অ্যালকিন দেয়া আছে। সেই অ্যালকিনকে আমরা প্রথমে ওজন করছি, ওজন করার পরে দুইটা বিকারক গেছে, একটা কিউ আর একটা হচ্ছে তোমার আর। সো কিউ যেটা, কিউকে আবার টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ তৈরি করা যায়, আর কে করা যায় না। সো তুমি জানো যেটা টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ তৈরি করে সেটা অ্যালডিহাইড, যেটা করে না সেটা হচ্ছে কিটোন। সো এই যৌগটা থেকে আমরা বেসিক্যালি অ্যালডিহাইড কিটোন দুইটাই পাচ্ছি। সো এই যৌগটাকে কিভাবে সাজাইলে আমরা অ্যালডিহাইড কিটোন দুইটাই পাবো সেটা আমাদের বের করতে হবে। সো সেইটা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন, পরবর্তী প্রশ্ন। এখন আসো আমাদের এখানে 8 নম্বরে বলছে যে C2O এর লাল অদক্ষেপ দেয় কে? দেখো অ্যালডিহাইড অবশ্যই তোমার কিউপ্রাস অক্সাইড মানে কি ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে। তোমার গ্লুকোজে যেহেতু আমাদের বন্ড CHO একটা মূলক থাকে, গ্লুকোজের টোটাল সংকেতের ভিতরে উপরে বন্ড CHO থাকে মানে অ্যালডিহাইড থাকে, তাহলে এইটাও তোমার বিক্রিয়া দেয়। ফর্মিক অ্যাসিড মানে হচ্ছে HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত। সো খেয়াল করলে দেখবা ফর্মিক অ্যাসিড এখানে হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড, এখানে OH থাকে। সো যেহেতু এই অংশটা হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিডে CHO থাকে, বা ফর্মিক অ্যাসিডের ভিতরে যেহেতু CHO মূলক থাকে, সেজন্য ফর্মিক অ্যাসিড তোমার হচ্ছে কি বলে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। তার মানে এখানে ফেলিং দ্রবণের সাথে কে কে বিক্রিয়া করে, এই প্রশ্নে আমরা তিনটাই পাচ্ছি, আমরা অপশন ডি পাচ্ছি, মানে 1 2 3 তিনটাই হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন বলছে যে এই যে এম যৌগটি কোনটা আসলে? সো এম যৌগটি মানে প্রথম যে যৌগটা। এখন দেখেন তারা জিজ্ঞেস করছে যে বিউটিন 1, বিউটিন 2, 2 মিথাইল প্রোপিন, 1 মিথাইল বিউটিন। সো এগুলো আমাদের একটু চিন্তা করতে হবে। দেখো বিউটিন 2 যদি তুমি করো তাহলে দুইটাই কিটোন তৈরি হবে। কেন? কারণ বিউটিন 2 মানে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3। সো এইটা তুমি যদি নাও তাহলে দুইটাই দেখো অ্যালডিহাইড তৈরি হয়ে যায়। সো দুইটা অ্যালডিহাইড তৈরি হলে একটা অ্যালডিহাইড একটা কিটোন তো তৈরি হয় না, তাহলে এই জায়গাতে আমাদের বিউটিন 2 হবে না, বিউটিন 1 নিলেও হবে না, বিউটিন 1 নিলেও হবে না, 2 মিথাইল প্রোপিন নিলে তখন আমাদের এখানে তোমার ইয়া তৈরি হতে পারে, কিটোন তৈরি হতে পারে। সো 2 মিথাইল প্রোপিনটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা 1 2 3 নিলাম, এবার 1 2 3 নেওয়ার পর খেয়াল করো আমাদের এখানে প্রথমে আমরা প্রথম বন্ডে ডাবল বন্ড নিলাম। এবার 2 মিথাইল মানে কি এখানে মিথাইল থাকতে হবে, এখানে মিথাইল দিলাম, এখানে বন্ড দিলাম, এখানে আমাদের CH3 দিলাম, এখানে আমাদের CH2 দিলাম। এখন যদি এইটাকে আমরা হচ্ছে যে আদ্র বিশ্লেষণ করি তাহলে দেখো এই পার্টটা থেকে আমরা কিটোন পাবো আর এই পার্টটা থেকে অ্যালডিহাইড পাবো। সো একটা পার্ট থেকে অ্যালডিহাইড, একটা পার্ট থেকে কিটোন পাওয়া যায়। তার মানে এইটা থেকে একটা আমি হচ্ছে যে M পাই আর একটা হচ্ছে N যৌগ পাই। সো একটা থেকে M আর একটা থেকে N যেহেতু এই জায়গা থেকে পাচ্ছি, তার মানে 2 মিথাইল প্রোপিন যেটা, এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার হিসেবে আসবে। সো পি যৌগটা আমাদের আসলে কোন যৌগ হবে? পি যৌগটা আসলে আমাদের কোন যৌগ হবে বলতো? আচ্ছা, এবার যদি আমরা পি খোঁজার চেষ্টা করি এই জায়গা থেকে C2H4, এটার সাথে আমরা দেখো যদি যদি আমরা হচ্ছে যে ওজন নিয়ে তোমার জিঙ্ক সহ বিক্রিয়া করাই, তাহলে এখানে পি যৌগ তৈরি হয়, একই যৌগ সেম যৌগ তৈরি হয়। আমরা এই যে প্রথমবার দেখছিলাম না যে যদি আমরা এখানে দুইটাই হচ্ছে ইয়ানি মানে এই যে এই জায়গায় দেখছিলাম দুইটাই যদি আমরা সেম যৌগ নিই, মানে ধরো মাঝখানে বিউটিন 2 নিই, বিউটিন 2 নিলে এদিকেও যে যৌগ তৈরি হবে এদিকেও সেম যৌগ তৈরি হবে। সো যৌগটা কি হবে? CH3
CHO, সো CH3CHO 2 মোল তৈরি হবে। তাহলে দেখো তো আসলে এই বিউটিন 2 নিলে আমাদের সেম যৌগ তৈরি হচ্ছে না। তাহলে এখানে যেহেতু আমাদের সেম যৌগ তৈরি হচ্ছিল 2p, মানে দুইটাই সেম যৌগ তৈরি হচ্ছে, তার মানে এখানে অবশ্যই এই ইথানলই তৈরি হবে। ইথানল তৈরি করতে গেলে আমাদের বিউটিন 2 নেওয়া লাগবে। সো দেখো এটা বিউটিন 2 আর এখানে হচ্ছে আমাদের ইথানল। সো তাহলে আমাদের এখানে পি যৌগটা আসলে কে বলতো? পি যৌগটা আসলে হচ্ছে আমাদের ইথানল। আমি বুঝতে পারতেছি এগুলা চিন্তা করতে তোমাদের একটু কষ্ট হচ্ছে। সো এখানে এগুলা চিন্তা করতে যে কষ্টটা হচ্ছে, এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার উপায় একমাত্র হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবা। এবার বলছে দেখো ইথানোয়িক অ্যাসিড তার সাথে অ্যামোনিয়া যুক্ত করলে কি ঘটে। সো আমাদের এখানে ইথানোয়িক অ্যাসিড আছে CH3COOH, এর সাথে তুমি যদি অ্যামোনিয়া যোগ করো NH3 অ্যামোনিয়া, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে OH উঠে যে পানি গঠন করবে। সো এই অংশটা উঠে যে এখানে NH2 গঠন করবে। এখানে NH2 গঠন করলে এই অংশটা হচ্ছে ইথানামাইড। সো ইথানামাইড তৈরি হবে। ইথানামাইড তৈরি হওয়া মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডামাইড। সো অ্যাসিডামাইড মানে বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার 12 নাম্বার যেটা আছে, 12 নাম্বার বলতেছে কি, এখানে দেখো ইথিনকে যদি আমরা জারণ করি অক্সিজেনের উপস্থিতিতে, কেমন উপস্থিতি জারণ করলে কি ঘটবে আমরা জানি। জারণ ঘটা মানে এই জায়গাতে তোমার হচ্ছে OH বসানো, ঠিক আছে, ডাবল বন্ডে জারণ বসানো মানে OH বসানো। সো OH বসালে CH2 এখানে OH বন্ড CH2 এখানে OH বসলো, সেটা একটা গ্লাইকল তৈরি হলো। তো দেখো এই জায়গায় গ্লাইকল হয়েছে কিনা, হয়েছে। তার মানে এইটা কিন্তু একটা সঠিক বিক্রিয়া। বাকি বিক্রিয়াগুলোতে কোনো না কোনো ভুল আছে, এটা যেহেতু সঠিক সো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হিসেবে চলে আসবে। আচ্ছা, সো এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝছো তাই না? এই পর্যন্ত যদি ক্লিয়ারলি বুঝে থাকো সো চলো আমরা পরবর্তী এমসিকিউর দিকে যাই। পরবর্তী এমসিকিউ বলছে কোন যৌগ এক্স এর সংকেত দেয়া আছে দেখো C6H12O, অম্লীয় তোমার সোডিয়াম ডাইক্রোমেট এই যৌগে জারিত হয়ে Y গঠন করে। সো এই যে এখানে যে যৌগটা আছে এটা দেখো তোমার C6H12 মানে কি C6H11OH এরকম বসানো যায়, মানে অ্যালকোহল বসানো যায়। সো এই অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তাহলে Y যৌগ গঠন হয়, মানে অ্যালকোহলকে জারণ করলে অ্যাসিড তৈরি হয়। এবার বলছে Y যৌগটিকে যদি আমরা পরবর্তীতে আবার সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, তার মানে এখান থেকে কিন্তু পানি অপসারণ হবে, তাই না, জারণ ঘটাইলে। সো জারণ উপস্থিতিতে ইথানলের সাথে বিক্রিয়া ঘটায়। আচ্ছা, ইথানলের সাথে বিক্রিয়া ঘটায়, তার মানে এইটা থেকে আমরা প্রথমে অ্যাসিড পাচ্ছি। অ্যাসিড কি পাচ্ছি দেখো তো, C6, এইটা থেকে অ্যাসিড কি পাইতে পারি আমরা, প্রবাবল অ্যাসিড হচ্ছে COOH হবে, এবং এর আগে তোমার C5H তোমার হচ্ছে যে 11 হবে, H11 হবে আর COOH। সো এই প্রবাবল অ্যাসিডের সাথে এখন যদি আমরা তোমার ইথানল যোগ করি মানে CH3CH2OH যোগ করি। সো এই OH আর এখানকার H অপসারণ হয়ে C5H11COO তোমার হচ্ছে CH2CH3 এই অংশটা অ্যাড হয়ে যাবে। সো এই অংশ যদি অ্যাড হয়ে যায় তাহলে আমাদের এখন মিলাইতে হবে যে কোথায় মিলতেছে। দেখো এই অংশটাই আমাদের C5 আসতেছে, C5H11, এখানে দেখো COO আর এখানে দেখো CH2CH3। তাহলে এই যে বিক্রিয়কটা আমি করলাম তার সাথে আমাদের এই C নাম্বারটা যেহেতু মিলে গেল, তাহলে এটা হবে আমাদের কারেক্ট আনসার। সো এটা আমরা কিভাবে বুঝবো? বেসিক্যালি আমাদের প্রথম সংকেত X দেখে বুঝতে হবে যে এটা একটা অ্যালকোহল। সেই অ্যালকোহলকে আমরা জারণ করে অ্যাসিডে কনভার্ট করছি, অ্যাসিডের সাথে আমরা আবার ইথানল যোগ করছি এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে 2টা থেকে 1 মোল পানি অপসারণ করবে, সো সেই হিসাবে আমরা অ্যাস্টার পাবো। সো এইভাবে আমরা একটা একটা করে মিলায়ে আমাদের মাদার যৌগটা বুঝতে পারলাম। এবার বলছে দেখো নিচের বিক্রিয়া স্কিমে XY কি। সো XY কি একটু আমরা কিভাবে বুঝবো দেখো তো। প্রথমে আমাদের এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে যেখানে ব্রোমিন আছে, সেই ব্রোমিনকে কিছু একটার সাথে বিক্রিয়া করায় আমরা এখানে সায়ানাইড পাইছি। সো কিসের সাথে বিক্রিয়া করাবো আমরা? অবশ্যই সায়ানাইড রিলেটেড কিছু একটা সাথে বিক্রিয়া করাবো। সো এটা হচ্ছে KCN, ম্যাক্সিমাম ক্ষেত্রে KCN এর সাথে বিক্রিয়া করে আমরা সায়ানাইড পাই, কারণ K আর ব্রোমিন উঠে যে পটাশিয়াম ব্রোমাইড আসে, তো KCN এর সাথে বিক্রিয়া হবে। আচ্ছা, তাহলে আমরা একটা যৌগ পাচ্ছি KCN। সো দেখো তো KCN আমার অপশন বি আর সি তে আছে, সো বি এবং সি এর ভিতর কোন একটা কারেক্ট আনসার হবে। এবার দেখো এইটাকে আমরা বিক্রিয়া করায় শেষ পর্যন্ত কি পাচ্ছি? শেষ পর্যন্ত পাচ্ছি হচ্ছে অ্যাসিড। সো এই সায়ানাইড মূলককে COOH অ্যাসিড মূলকে কনভার্ট করতে পারে কে? সায়ানাইড মূলককে অ্যাসিড মূলকে কনভার্ট করতে পারে হচ্ছে HCl। সো HCl প্লাস পানি এই দুইটা কনভার্ট করতে পারে। সো আমরা এখানে তাহলে কি পাচ্ছি? আমরা দেখো HCl অপশন
সি তে পাচ্ছি, তার মানে আমাদের এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এইভাবে এক একটা জিনিস মিলাই নিয়ে আমরা কিন্তু অনায়াসে দাগায় ফেলতে পারি, কারেক্ট অ্যান্সারে পৌঁছায়ও যেতে পারি। এরপরে বলছে দেখো আমাদের কাছে একটা অ্যালকোহল আছে, সেই অ্যালকোহলকে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এক্স যৌগ গঠন হয়। সো অ্যালকোহলকে আমরা এখানে কিছু একটা করতেছি, করলে আমাদের কি তৈরি হবে? দেখো অ্যালকোহলকে যদি আমরা করি তাহলে এখান থেকে পানি, অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতি উত্তপ্ত হলে পানি অপসারণ হবে। সো এই যে পানি অপসারণ হবে, এখান থেকে ওএইচ আর এখান থেকে এইচ চলে যাবে, চলে গেলে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হবে, তৈরি হলে এটা কিন্তু অ্যালকিনে কনভার্ট হয়ে গেল, অ্যালকিনে কনভার্ট হয়ে গেলে এটা এক নাম্বার কার্বনেই ডাবল বন্ড আসলো, তাহলে এটা কিন্তু বিউটিন 1 হচ্ছে। এরপরে দেখো আমাদের বেনজিনের সাথে সিএইচও, তার মানে এখানে কি তৈরি আছে বলতো? এখানে তৈরি আছে হচ্ছে অ্যালডিহাইড মানে বেনজালডিহাইড। বেনজালডিহাইডের সাথে আমরা আবার অ্যামিন যোগ করছি। সো অ্যামিন যোগ করলে এখান থেকে তোমার কি তৈরি হওয়ার সম্ভাবনা আছে? দেখো বেনজিনের উপর সিএইচও, বেনজিনের উপর কি আছে? সিএইচও। সো সিএইচওর সাথে এখানে আবার এমিন আছে আর NH2। সো NH2, এখন দেখো তো এই অ্যামিন মূলক আর এখানে সিও মূলক, এই দুইটার এখান থেকে অক্সিজেন আর এখান থেকে তোমার হচ্ছে যে হাইড্রোজেন অপসারণে পানি তৈরি হয়, পানি তৈরি হয় আমরা দেখছিলাম এখানে সিফ ক্ষার তৈরি হয়। সিফ ক্ষার কিভাবে? কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন বন্ড আর এটা চলে আসে এই সাইড একটা হাইড্রোজেন। সো এই হচ্ছে সিফ ক্ষার যৌগ। সো এই সিফ ক্ষার যৌগটা কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো খেয়াল করলে দেখবা এটা অপশন এ তে আমাদের হুবহু এটাই আছে। সো আমরা আগে দেখছিলাম যে অ্যামিনের সাথে অ্যালডিহাইড যোগ হয়ে বা কিটোন যোগ হয়ে সিফ ক্ষার তৈরি হয়, বুঝতে পারছো? এবার আসো আমাদের 17 নম্বর এমসিকিউ কি বলছে একটু দেখার চেষ্টা করি। বলছে নিচের বিক্রিয়ায় উৎপাদ কি? সো দেখো অ্যালডিহাইডকে আমরা অ্যালডিহাইড ফর্মালডিহাইডকে আমরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া করছি। সো ফর্মালডিহাইড দেখো একটি তোমার হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন বিক্রিয়া, আলফা হাইড্রোজেন বিহীন হলে এটা কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিবে। সো ক্যানিজারো বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া করলে এই 2 মোলের সাথে বিক্রিয়া হয়ে 1 মোলের সাথে CH3OH মানে অ্যালকোহল তৈরি হয়, আরেক মোলের সাথে HCOONA তৈরি হয়। তাহলে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে মিথানল আর একটা হচ্ছে তোমার হচ্ছে মিথানয়েড। হ্যাঁ মিথানয়েড, একটা হচ্ছে মিথানল আর একটা হচ্ছে মিথানয়েড। সো মিথানল কোনটা? দেখো সি নাম্বারে আমাদের মিথানল পাচ্ছি, আর একটা হচ্ছে HCOOH এটা পাচ্ছি। কখনো কখনো মিথানয়েডও তৈরি হয়। সো কোনটা দিছে এটার উপর ডিপেন্ড করে। সো যেহেতু এটা দিছে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? এবার দেখো 18 নম্বর এমসিকিউ বলছে যে RCOOH তোমার কার্বক্সিলিক অ্যাসিড এর সাথে তোমার অ্যালকোহল সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করাইছে। সো অবশ্যই সালফিউরিক অ্যাসিড পানি অপসারণ করবে, তাহলে এখান থেকে OH যাবে আর এখান থেকে H যাবে, তাহলে অবশ্যই অ্যাস্টার তৈরি হবে, RCOO আর অ্যাস্টার। সো অ্যাস্টার তৈরি হলে সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এগুলো একদম সিলি সিলি রিঅ্যাকশন চলে আসে কিন্তু, হ্যাঁ। সো আমাদের এগুলো ভালো করে বুঝে বুঝেই করতে হবে। এবার বলছে দেখো অ্যালডিহাইডের সাথে 2,4-DNPH। সো 2,4-DNPH এ আমাদের কি থাকে বলতো? NH2 বন্ড NH, তারপরে হচ্ছে আমাদের এই যে বেনজিনের উপরে নাইট্রোমূলক থাকে, এখানে একটা এখানে একটা, এটাকে বলে 2,4-DNPH। সো এই জায়গার যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন তুমি যদি এখন কোনো একটি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাও, এই জায়গায় যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এখানকার অক্সিজেন, এই অক্সিজেন এখানকার হাইড্রোজেন অপসারণ হয়ে যায়। সো এই হাইড্রোজেন অপসারণ হয়ে গেলে এখানকার অক্সিজেন অপসারণ হয়ে গেল, হয়ে গেলে CH3 বন্ড CH বন্ড N হয়ে গেল না, বন্ড তারপরে NH তারপরে এই অংশটা আসে। সো এইটা কিন্তু একটা সিফ ক্ষারের রিঅ্যাকশন। সো এই সিফ ক্ষারের রিঅ্যাকশনটা কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করলে দেখো আমাদের প্রথম রিঅ্যাকশনটাই আসে সিফ ক্ষারের রিঅ্যাকশন, এইটা নিলাম, এর সাথে দেখো সিফ ক্ষারের এইটা আসলো, তারপরে এই টোটাল যৌগটা। সো এটা একটু এলোমেলো করে লেখা, জাস্ট একটু চিন্তা করে দেখে মিলাই নিতে হবে যে আচ্ছা এটাই তো আমার সেই কাঙ্ক্ষিত যৌগ। এবার দেখো আমাদের বলছে তোমার বেনজিনের উপর CHO মানে বেনজালডিহাইড, তার সাথে আমরা একটা বিকারক নিছি H এবং পানি, মানে তোমার হচ্ছে HCl এবং পানি নিয়ে আমরা যখন বিক্রিয়া করাইছি, বিক্রিয়া শেষে আমাদের এখানে দেখো আমাদের ওই যে বেনজিন CHO এই অংশটা যেটা আছে, এই অংশটা হচ্ছে তোমার COOH এর রূপান্তর হয়ে গেছে। আর প্রশ্ন হচ্ছে যে কিভাবে হয়েছে। দেখো আমাদের প্রথমে এই জায়গাতে এই যে অ্যালকোহলিক মিডিয়ামে HCN নেওয়া হয়েছে, HCN বিক্রিয়াটা এই জায়গা থেকে দেখো আমি আলাদা করে লিখতেছি না, বেনজালিয়াইডের সাথে HCN নিয়ে আমরা প্রথমে এই জায়গাতে বিক্রিয়া করা, এখানে অ্যালকোহল হয়েছে আর এখানে সায়ানাইড যৌগ গঠন হয়েছে। সো দেখো অ্যালকোহল এবং সায়ানাইড যৌগ কেন গঠন হলো? দেখো AR এর সাথে আমরা যখন CHO নিচ্ছি তখন এখানে ডাবল বন্ড আর এখানে H আছে, এই ডাবল বন্ড ভেঙে গেলে এদিকে একটা হাত খুলে এই হাতে এসে হাইড্রোজেন বসে, হ্যাঁ, আর এই হাতে সায়ানাইড বসে। সো এই হাইড্রোজেন হচ্ছে আমার অ্যালকোহল তৈরি করে, আর এই সায়ানাইডকে বিজারণ করে আমরা এখন COOH বানাইতে পারি। সো খেয়াল করলে দেখবা এই সায়ানাইডকে বিজারণ করে আমরা COOH পাইছি। সো এইভাবে কিন্তু আমরা বিক্রিয়াটা করলাম। সো সেই হিসাব করলে
আমরা হাইড্রোজেন সায়ানাইড বিকারকটা এখানে কিন্তু ব্যবহার করছি। সো হাইড্রোজেন সায়ানাইড আমাদের ব্যবহার হয়েছে, ঠিক আছে। এবার বলছে দেখো নিচের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি। সো আমাদের এই যে পরের যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি সেটা খুঁজে বের করতে হবে। এই বিক্রিয়ায় দেখো ইথাইনের সাথে আমরা পানি যখন যোগ করছি তখন প্রধান উৎপাদ হিসেবে আমরা এখানে দেখো কি পাইছি, তোমার ইথানল পাইছি। সো ইথাইনকে আমরা আদ্র বিশ্লেষণ করলে ইথানল পাই। এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। এবার দেখো আমাদের এখানে একটা রিটেন কোশ্চেন দেয়া আছে, বিক্রিয়াগুলা কমপ্লিট করতে বলছে, একদম সিম্পল সিলি বিক্রিয়া। প্রথমত দেখো আমাদের কাছে একটা বেনজিন দিছে, সেই বেনজিনকে আমরা তোমার হচ্ছে সেই বেনজিনকে আমরা হচ্ছে নাইট্রোবেনজিনে কনভার্ট করছি। সো আমরা জানি বেনজিনকে নাইট্রোবেনজিনে কনভার্ট করতে গেলে আমাদের নাইট্রেশন করতে হয়। সো নাইট্রেশনের শর্ত কি? নাইট্রেশনের শর্ত হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এবং পাশাপাশি 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এখানে 50 থেকে 60 দিছে। সো দিলে এখানে দেখো আমরা নাইট্রোবেনজিন পাই। এখন এই নাইট্রোবেনজিন থেকে আমরা কি বানাইতে পারি? SnHCl এর সাথে যদি নাইট্রোবেনজিনকে বিক্রিয়া করি তাহলে অবশ্যই অ্যানিলিনে কনভার্ট হয়ে যাবে। সো পরের ফিল আপে আমরা অ্যানিলিন বসাবো। এবার এই অ্যানিলিনকে যদি আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সোডিয়াম নাইট্রেট, নাইট্রাইট এবং HCl এর সাথে বিক্রিয়া করাই তাহলে কি ডায়াজোনিয়াম সল্ট পাবো। তাহলে পরের জায়গায় ডায়াজোনিয়াম সল্ট আসে। সেই ডায়াজোনিয়াম সল্টকে যদি আমরা আবার আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা কিন্তু অ্যালকোহল পাই। সো আদ্র বিশ্লেষণের জন্য আমরা কি নিব? পানি এবং HCl, ঠিক আছে, এইটা নিলে আমরা আদ্র বিশ্লেষণ পাচ্ছি। সো এইভাবে আমরা এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বসাইতে পারি। সো আশা করি এইগুলা আমরা সুন্দর মতো ফিল আপ করতে পারছি, এগুলো রিটেনে আসে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী লাস্ট পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। মিল্টন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবা। আর যদি তোমাদের টোটাল কোশ্চেন ব্যাংক সলিউশনে হেল্প লাগে তাহলে আমার হেল্প নিতে পারো। আসসালামু আলাইকুম।